ওনার কথা খুব শুনেছি। তখন উনি প্রগতিশীল রাজনীতি করছেন, সেইটা আমাদের রোমাঞ্চ জাগাচ্ছে। এবং যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন মনে হলো যে কবে, উনি তখন আমেরিকাতে পড়াশোনা করতে গেছে, কবে আসবেন, কবে সেই ওনাকে দেখব। এই করতে 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 হঠাৎ একদিন শুনলাম যে উনি দুদিন আগে ঢাকায় এসছেন। কোথায় আছেন? ছুটতে ছুটতে খবর পেলাম যে শিক্ষকদের রুমে ইউনিভার্সিটিতে উনি আছেন। আমি যাব, ঢুকবো, ভয় লাগলো, কারণ শিক্ষকদের রুম। কিন্তু একটু অভয় দিলেন, আনিসুজ্জামান সাহেব বসে আছেন। তো উনি বললেন যে আসেন, উনি আবার আপনি করে বলতেন। গেলাম, দেখলাম যে পাশে একজন ভদ্রলোক বসে আছেন, লম্বা চড়া, একটু মোটা সোটা। আমাকে বললেন যে ও একটু পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আবদুল্লাহ আবু সাইদ, আমাদের ছাত্র, সাহিত্যে উৎসাহ আছে, আর উনি হচ্ছেন মুনির চৌধুরী। তারপরে উনি দু একটা কথা টথা বললেন। আমি যে উৎসাহ নিয়ে গিয়েছিলাম তার বিপরীত মনের অবস্থা নিয়ে ওখান থেকে ফিরে এলাম। একদিন মুনির স্যার, আবু হেনা মোস্তফা কামাল আর কে কে আছেন, আমি কি করে সামনে পড়ে গেছি। এবং আবু হেনা মোস্তফা কামাল ব্যঙ্গে বিদ্রূপে শ্রেষ্ঠ, উনি এটা নিজেই লিখিতভাবে দাবি করেছেন এবং পরনিন্দায়। হ্যাঁ, পরনিন্দায়। এবং মুনির স্যারও তাকে কার কার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তখন আমাদের 3 বছর না 4 বছর হয়েছে কণ্ঠস্বরের পত্রিকার। তো তখন আমরা একটা সভা করব, যে আমরা যে নতুন কিছু কথা শোনাতে এসেছি সেই কথাটা একটু জানাতে চাই। এবং পাকিস্তান কাউন্সিলে তখন সেই সভাটা হলো। এবং আমি মুনির স্যারকে গিয়ে বললাম যে স্যার, আপনার সভাপতি হতে হবে, এবং আমরা কোথায় নিজেদের শ্রেষ্ঠ বলি সেই কথাটা একটু বুঝিয়ে দিতে হবে আমাদের। তো উনি হঠাৎ রাজিও হয়ে গেলেন। প্রথমে একটু গড়িমসি করলেন, পরে রাজিও হয়ে গেলেন এবং এসে চমৎকার একটা বক্তৃতা দিলেন। মুনির স্যার অতি অল্প বয়সে কিন্তু অনেক উপরে উঠে গিয়েছিলেন। উনি সভাপতি হতেন, প্রধান অতিথি হতেন, এরকম সব জায়গাতে একটা মানে সবার অ্যাট্রাকশনের বিষয়। এবং মুনির স্যার থাকলে একটা সভার আবহাওয়া পুরো পাল্টে যায়। সেই প্রথম বোধহয় কোনো বক্তৃতা আমাদের দেশে রেকর্ড করা হয়েছে। আমি জার্মান এম্বাসি থেকে একটা টেপ রেকর্ডার এনে ওটাকে রেকর্ড করেছিলাম। আমি সেই বক্তৃতার থেকে একটু অংশ শোনাতে চাই। যেমন প্রথমেই তিনি বলছেন, কণ্ঠস্বর গোষ্ঠীর বলবান প্রতিনিধি আবদুল্লাহ আবু সাইদের উৎপীড়নের শিকার হয়ে আমি এই সভায় সভাপতিত্ব করতে 3 ঘন্টার জন্য অঙ্গীকারবদ্ধ। কুক্ষণে রাজি হয়েছিলাম, কারণ আমার জানা উচিত ছিল যে কণ্ঠস্বর গোষ্ঠীর স্বভাবের মধ্যে শ্রদ্ধা অন্যতম প্রশংসার বিষয় নয়, এবং তাদের বহু রচনায় আমি পড়েছি যে অধ্যাপক বর্গই তাদের কাছে সর্বাপেক্ষা অশ্রদ্ধেয়। তবু মনে মনে শুধু এটুকু সাহস ছিল যে যেহেতু এই বয়সের তরুণ সাহিত্যিকদের মধ্যে অনেকেই আমার ছাত্র, এবং যেহেতু তাদের সাহচর্য বিশ্ববিদ্যালয়ে সহ্য করা আমার জন্য বাধ্যতামূলক, সুতরাং এই সভায় তাদের সাহচর্য কয়েক ঘন্টা সহ্য করা দুঃসহ নাও হতে পারে। বক্তৃতাটা উনি যখন দিয়েছিলেন, ওনার সেই শাল প্রাংশু দেহ নিয়ে উনি যখন দাঁড়িয়েছিলেন মঞ্চে, এবং উনি তো অসাধারণ পারফর্মার ছিলেন, এবং একটা ইন্দ্রজাল ছড়িয়ে দিতে পারতেন। এই কথাগুলোই আমাদের প্রত্যেকটা কথা আমাদের বুকের মধ্যে যে কিভাবে এসে আঘাত করেছিল সেই দিন, আমি এখনও সেটা মনে করি। পৃথিবীতে কিন্তু সবসময় বাগ্মী তৈরি হয় না। যখন ন্যাশনাল ক্রাইসিস হয় তখন দেখা যায় যে সেই ক্রাইসিসের
তখন কিছু পথনির্দেশ জনসাধারণ চায় সেই দেশের যারা অগ্রসর মানুষ তাদের কাছে। তখন অনেকের ভেতর যে বক্তৃতা করার ক্ষমতা, তাদের সেই ক্ষমতাটা জেগে ওঠে। জেগে উঠলে দেখা যায় যে তাদের মধ্যে একটা বাগ্মিতার শক্তি এসে গেছে, এবং মুনীর চৌধুরী তার মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন। সেই জন্য তার কাছ থেকে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা এবং বিবরণ আমরা পেয়েছি। বেসিক্যালি হি ওয়াজ এ রাইটার, এবং একজন বক্তা, একজন বাগ্মী, একজন অনুবাদক, একজন নাট্যকার।